আপনি আছেন না, ওটাই হবে। ধ্রুব চুপ করে চেয়ে রইল অদিতির দিকে। ওর পুরুষালী মনটা হুট করে মুগ্ধতায় ছেয়ে গেল। প্রিন্সেস ট্রিটমেন্ট চাওয়া মেয়েদেরকে বোঝাবে, যখন একটা ছেলে প্রিন্স ট্রিটমেন্ট পায় তারও ভালো লাগে, আদর আদর লাগে, সবকিছু মুগ্ধতা চোখে মুখেই ফুটে যায়। ধ্রুবর বেলাতেও তাই হয়েছে। ও কাঁপতে থাকা হৃৎপিণ্ড সামলে আলগোছে অদিতির হাতটা আলতো হাতে চেপে ধরলো। ধীরে ধীরে শক্ত হলো সেই স্পর্শ। অদিতি তাকাতেই ধ্রুবর সামনে তাকিয়ে ফেললো। ওর হাতটা তখনও তার স্ত্রীর হাতটুকু ওভাবেই ছুঁয়ে রেখেছে। রিসেপশন শেষ হতে রাত 1টা বাজলো। তোফাজ্জল হায়াত মেয়ে রিসেপশনে সৌরভ ইয়ামিনের সবার সঙ্গে দেখা করে করে ক্লান্ত প্রায়। ফাহিমা ত্রিনার সঙ্গে যে গল্প লেগেছেন, এখনো ওঠার নাম নেই। একটা উৎসবের মতো লাগছিল সবকিছু। সবাই গল্প আড্ডা থামালো যখন সৌরভ ইয়ামিন হাতে মাইক তুললেন। স্টেজে বসা ধ্রুব, অদিতি, সামনে বসে থাকা সকল মেহমান সবাই তাকালো সৌরভের দিকে। হুইল চেয়ারে বসা সৌরভ ইয়ামিনের পাশে রাহুল দাঁড়িয়ে আছে, তার হাতে ইনহেলার। সচরাচর সৌরভের হুইল চেয়ার লাগে না, তবে আজ অসুস্থ, তার উপর চলাফেরায় সমস্যা, তাই হুইল চেয়ারে এনেছেন সাথে। সৌরভ মাইক টেস্ট করলেন। হ্যালো, 1 2 3। বলার পরপর মেহমানদের মধ্যে এক ঝাঁক মানুষ একসাথে বলল, শোনা যাচ্ছে। সৌরভ হেসে ফেললেন, পরে নিজেকে ধাতস্থ করে বলা শুরু করলেন নিজের কথাগুলো একের পর এক। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি সৌরভ ইয়ামিন, স্টেজে বসে থাকা বর দুবই ইয়ামিনের বাবা। এখানে আসা সকল মেহমানকে আমার সালাম থাকলো। ছেলের বিয়ে উপলক্ষে আমাকে নাকি কিছু বলা লাগবে। বন্ধুরা বলল, ওরা আমাকে একটা স্ক্রিপ্ট রেডিও করে দিয়েছে বলার জন্য। সৌরভ থামলেন, তারপর সামনে তার বন্ধুদের শাড়ির দিকে চেয়ে চোরা মুখে বললেন, অ্যান্ড ওদেরকে সরি, আমি ওই স্ক্রিপ্ট হারিয়ে ফেলেছি। তবে আমার মনে হয় বাবা হিসেবে ছেলেকে নিয়ে বলার জন্য আমার কোনো স্ক্রিপ্ট প্রয়োজন নেই, তো আমি বলি। সৌরভ থামলেন। সবাই ভীষণ মনোযোগ দিয়ে শুনছে সৌরভের কথা। এখানে অনেকেই আমাকে কাছে রোজ রোজ অভিযোগ করতেন। আমাকে বলতেন, আপনার ছেলে অমন এমন, সে হাত থেকে ছুটে যাচ্ছে, আপনার লাগাম টানা উচিত। অবশ্যই ওসব আমার ছেলের ভালোর জন্যই বলতেন, কিন্তু কেন জানি না আমি আজ অবধি আমার ছেলেকে ওভাবে কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে শাসন করিনি। ইচ্ছে হয়নি কখনো। একটাই ছেলে আমার। আমি ভেবেছিলাম যেদিন ও নিজে বুঝবে কোনটা খারাপ কোনটা ভালো, সেদিন আমি বাবা হিসেবে সফল হব। বাবা হিসেবে আজ বলি, আমার ছেলে ধ্রুব আগের মতোই আছে। তবে হ্যাঁ, ও শিখে গেছে কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়, কিভাবে আমার অসুখে মাথার কাছে গভীর রাতে পানির বোতলটা রেখে আসা লাগে, কিভাবে অজানা আশঙ্কায় আমার ওষুধের জন্য সাইড ইফেক্ট আছে কিনা সেটা প্রতিবার গুগল করা লাগে, আমার গোসলের সময় গিজার ঠিকঠাক কাজ করে কিনা, করলো কিনা দিনে দিনে মানুষ ডেকে গিজার ঠিক করে ফেলা লাগে। সে শিখে গেছে সবই। কথাগুলো বলতে বলতে সৌরভ ধ্রুবর দিকে তাকালেন। অদিতি নিজেও অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব ওদের সবার এমন চাউনিতে কেশে থতমত ভঙ্গিতে অন্যদিকে চেয়ে চোখ লুকালো। সৌরভ ধ্রুবর এমন চোরের মতো লুকিয়ে ফেলা শ্যামলা মুখটুকু দেখে হাসলেন, তারপর আবারও বলা শুরু করলেন, আমার ছেলে শিখে গেছে তার বাবার বিরুদ্ধে কেউ এক কথা বললে তার সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। বাবা মিথ্যা মামলায় জেলে থাকা অবস্থায় নিজে দিনের পর দিন না খেতে অপোজিশনের বিরুদ্ধে দিনরাত এক করে প্রমাণ জোগাড় করা লাগে। আমার ছেলে বাইরে যেমন কঠোর সাজে, সে ভিতরে এমন নয়। আমার ছেলে জানে সব কিছু, এভরিথিং, কিন্তু ওর আচরণের ভিন্ন, ওর স্বভাব বৈশিষ্ট্য ভিন্ন, তবুও বদলে গেছে। মেবি হি হ্যাজ গট এ ওয়ার্ম হ্যান্ড টু বি চেঞ্জ। কথাটা বলে সৌরভ অদিতির দিকে তাকালেন। অদিতির ওনার দিকে চেয়ে রইল অপলক। ধ্রুব তখন আর চোখে সৌরভের দিকে তাকালো। সৌরভও হালকা হেসে টলমল চোখে বললেন, আমি সৌরভ ইয়ামিন আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। দুবো আমার ছেলে। এতদিনও আমি সেটা যেভাবে বদনামের পরেও অন্যের মুখের উপরে গর্ব করে বলেছি, আজও বলছি। স্টেজে বসে আছে যে, সে আমার ছেলে দুবো ইয়ামিন, আমার একমাত্র রত্ন। পাশে তার স্ত্রী অদিতি। দুটো মানুষের গুরুত্ব আমার সৌরভ ইয়ামিনের কাছে
আজীবন থাকবে। যুব ওভাবেই তাকিয়ে রইল সৌরভের দিকে। ওর মনে পড়ে যাচ্ছে একদিন যুবর বার্থডের সময় যখন ওর মা জীবিত ছিল, ঠিক তখনও সৌরভ মায়ের হাতে ওভাবেই সবার সামনে বলেছিলেন, আমি সৌরভ ইয়ামিন আমার স্ত্রীর দেওয়া বেস্ট গিফট পেয়ে গর্বিত। সৌরভের কথাতে সেদিন ওর বার্থডেতে তামাশা করা লোকদের মুখ বন্ধ হয়েছিল। যুবর ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে ওর মা বেঁচে থাকাকালীন ওদের ফ্যামিলির কিছু সুন্দর মুহূর্ত। অদিতি যুবর কাঁপতে থাকা হাত চেপে ধরলো আড়ালে ওনার নিচে। সঙ্গে সঙ্গে ঢোকটুকু গিলে যুব মাথা নামিয়ে জোরে জোরে শ্বাস ফেললো লাগলো। অদিতি ওসবও নজরে রাখে। সৌরভ ইয়ামিন কথা থামাতেই সবাই করতালি দিয়ে উঠলো। একে একে রিসেপশন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। তোফাজ্জল হায়াত তখন এসে দাঁড়ালেন বড় বউয়ের সামনে। সৌরভের দিকে চেয়ে বললেন, রাত অনেক হয়েছে, গাড়ি অপেক্ষা করছে। অদিতি ধ্রুবকে আজ নিয়ে যাই। অস্থিরতায় ভুগতে থাকা যুবর এতক্ষণে টনক নড়ল। পাশ থেকে ফাহিমাও বললেন, হ্যাঁ ভাই, বিয়ে হয়ে গেল, এখন অবধি ওরা আমাদের বাড়ি যায়নি। ওরা ঘুরে আসুক আমাদের বাড়ি থেকে, আমাদেরও তো চেনা জানা আছে, ওরা ধ্রুবর সঙ্গে পরিচিত হতে চায়। অদিতি সঙ্গে সঙ্গে তাকালো যুবর দিকে। যুব চোখের ইশারায় বারবার মানা করছে অদিতিকে। অদিতি কি বলবে, পড়েছে ও এক মহা ফ্যাসাদে। এত বড় বড় লোকের সামনে এখন অদিতি কি করে বলবে সে তার স্বামীর ঘরে থাকতে চায়। সৌরভ সায় দিয়ে বললেন, ঠিক আছে, নিয়ে যাও তোমরা আমাদের বাড়ি। আজ রাতে থেকে ওদের ব্যাগ প্যাক করে তোমরা বেরিয়ে পড়ো কাল সকাল সকাল। কি বলো তুবো? তোফাজ্জলও বিনয়ের সঙ্গে বললেন, রাতে থাকা যাবে না সৌরভ, বেরোলে এখনই বেরোবো, বোঝোই তো অনেকটা দূরের পথ। সৌরভ তবুও অনেক জোর করলেন, কিন্তু তোফাজ্জলের ওই একই কথায় যুব এবার এসব টানা হ্যাচড়া নিতে না পেরে সবার সামনে বলে ফেলল, আপনারা থাকুন আজ, অদিতি কদিন পরে যাক, ওর ক্লাস মিস হচ্ছে অনেক দিন ধরে, তেমন আমারও। আমার ফাইনাল এক্সাম সামনে, অদিতির এক্সামও কাছেই, তো কদিন পর আমরা থেকে আসব, রাইট অদিতি? অদিতির দিকে তাকাতেই অদিতির চোখ বড় বড় করে তাকালো, একবার বাবার দিকে তো আরেকবার যুবর দিকে। পরপর যুবর মতো নির্লজ্জ নয় বলে কিছু না বলে চুপ করে মাথা নামিয়ে রাখলো। যুব হয়তো বা এটা পছন্দ হলো না। ও তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখলো। চোখের ইশারায় ওকে শাসাতেই অদিতির ঠোঁট উল্টে তাকালো। ওখানে ওরই বা কি করার আছে? ওর সঙ্গে কেন অযথা রাগটা দেখাচ্ছে ধ্রুব? ফাহিমা মেয়ের দিকে তাকালেন। বড়বউয়ের চোখের ইশারায় চলা কথাবার্তা হয়তো বা উনি বুঝলেন। মৃদু হাসলেন, স্বামীর দিকে চেয়ে বললেন, থাক না, ওরা কদিন পর আসুক বাড়িতে। অদিতে এমনিতেও অনেক পড়ার ক্ষতি হয়েছে, ধ্রুব নিয়ে আসবে তো বলেছে কদিন পর। তোফাজ্জল শুরুতে মানলেন না। গ্রামের সবাই ওনার মেয়ে জামাইয়ের সঙ্গে পরিচিত হতে চায়, সবাই দেখতে চায়, কিন্তু ফাহিমার বারবার বলতে উনি শেষ অবধি রাজি হলেন। আজ আকাশ জুড়ে ভীষণ বৃষ্টি। কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হলো। এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কেন যেন অদিতির কদিন হয়েছে শরীর ভীষণ দুর্বল। সারাক্ষণ একটা আলসেমি একঘেয়ামিতা শরীরে লেগেই থাকে। ইদানিং রান্নাঘরের মশলার গন্ধ অব্দি সহ্য করতে পারে না ও। তাই ট্রিনাও কখনো ওকে এখন আর রান্না করতে দেয় না। ট্রিনা কয়েকবার বলেছে কিট দিয়ে টেস্ট করতে, অদিতিই সেটা করেনি। ও পিল নেয় প্রতিবার। এসব হবার চান্স নেই। তাছাড়া ডুবোরও ইচ্ছে নেই এখন বেবি নেওয়া। ও অদিতিকেও রাজি করিয়েছে, ওরা কয়েক বছর পর বেবি নেবে। অদিতি নিজেও রাজি ছিল, কিন্তু এখন এসব সিমটম অদিতির নিজের কাছেও অসুবিধার ঠেকছে না। পর মুহূর্তে মাথা ঝাড়া দেয় অদিতি। হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা, হয়তোবা অদিতিই একটু বেশি ভাবছে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিল অদিতি। হঠাৎ পিছন থেকে দুটো শক্তপোক্ত হাত ওকে আঁকড়ে ধরতেই চমকে ওঠে অদিতি। সামনের দিকে ঝুঁকে পড়তেই অনুভব করে ঘাড়ে মৃদুমন্দ কোমল একটা স্পর্শ। অপরপক্ষ তখন থেমে নেই, অস্থির তার স্পর্শ একের পর এক। আদরে চুমো ঘাড়ে একের পর এক ঝরঝরিয়ে পড়ছেই, যেন স্ত্রীকে আবেশিত করতে চাইছে বড্ড আদরে ভঙ্গিতে। অমন স্বামী স্বামী অনুভূতি ঘাড়ে অনুভব হতেই অদিতি শিহরণে ঘাড় সুকঞ্চিত করে ফেলল। নিজেকে সহাসে স্বামীর তরে বিলিয়ে দিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, খাবার গরম করে আনবো? যুব অদিতির ঘাড়ে নাক ঘষতে ঘষতে ব্যস্ততা নিয়ে জবাব দিল, হুম, খেয়ে এসেছি। অদিতি শুনল, আকাশ দেখে তাড়াহুড়ো করে বলল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে, রুমে চলুন। যুব এটা বলা মাত্রই দুহাতে পেঁচিয়ে নিল অদিতির কোমর থেকে পেট অবধি। বাহিরে মৃদুমন্দ বাতাস বইছিল। বাহিরের এমন শান্ত ঠান্ডা পরিবেশ যুব হঠাৎ করেই হয়ে উঠল চূড়ান্ত অশান্ত অস্থির। ও অস্থির ভঙ্গিতে অদিতিকে পাঁচো কোলে তুলে নিতেই চমকে উঠল অদিতি।
ধ্রুবর গলা আতঙ্কিত ভঙ্গিতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল। ওহ আল্লাহ, পড়ে যাব আমি, নামান নামান। ধ্রুব ওকে নিয়ে বেডের দিকে যেতে যেতে অধৈর্য গলায় বলল। লাফালাফি কম করো, এসেই গেছি। অদিতির সিল্কের ফিনফিনে শাড়ির আঁচল দুলছে। ও ধ্রুব টি শার্টের কলার চেপে ধরে আছে। ওর মুখ তখনও ভয়ার্ত। আপাতত লজ্জার অনুভূতি ওর মধ্যে স্থানটুকুও পাচ্ছে না। ধ্রুব আলগোছে ওকে বেডে শুইয়ে দিতেই অদিতি এবার আইঢাই করে উঠল। বলল, আপনি এতটা পাগল কেন? আপনার অধৈর্য ব্যবহার আমাকে শুরু থেকে জ্বালাচ্ছে। ধ্রুব শান্ত চোখে অদিতির উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি জ্বালাচ্ছি তোমাকে? আই অ্যাম ইরিটেটিং ইউ? অদিতি ওই ঠান্ডা গলার স্বর শুনে কিছুটা নিভে এলো। এখন কিছু হলে এই ছেলের মাথা গরম করলে রাতটুকু তো রেগে পার করবেই। কালকে থেকে ওকে ঘরেই পাওয়া যাবে না। অদিতি বুদ্ধিমতী মেয়ে। ও দ্রুত ধ্রুবর গলায় জড়িয়ে ধরে বলল, না, আমি সেটা বলিনি, একদম না। আমি বলেছিলাম। ধ্রুব হঠাৎ ওর কথার মধ্যেই অদিতির ঠোঁটের আঙুল ছুঁয়ে ওকে থামিয়ে দিল। আচমকা আক্রমণে বড় বড় চোখে তাকালো অদিতি। ধ্রুব মিটমিট হেসে দুষ্টু ইঙ্গিত দিয়ে বলল, আজ রাতে আরও জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবো টোটালি। মিসেস ধ্রুব ইয়ামিন, রেডি ফর দিস মাচ টর্চার। বলে ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চেপে রাখা অবস্থায় ওই আঙুলের উপরে চুমু খেলো শক্ত ভঙ্গিতে। চমকে উঠল অদিতি। লজ্জায় শিউরে উঠে অন্য পাশে মুখটা ঘুরিয়ে মৃদু গলায় বলল, লাইটটা নেভান প্লিজ। ধ্রুব ব্রু কুচকে বলল, কেন? অন্ধকার হয়ে যাবে, আমি কিছু দেখব না। অদিতির লজ্জায় বোধ হয় মরে যাবে। ও আবারও বলল, দোহাই আপনার, প্লিজ। এভাবেই থাকবে লাইট। ডোন্ট ডিস্টার্ব মি ইন রোম্যান্স। অদিতি। ধ্রুব শুনল না, বরং অদিতির ঘাড়ে মুখ গোজার জন্য মুখটা এগিয়ে আনতেই হুট করে অদিতির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা ওড়না টেনে ধ্রুবর চোখ বাঁধা শুরু করলো। বাচ্চাময় এমন আচরণে থমকে গিয়ে হতভম্ব হয়ে গেল ধ্রুব। হোয়াট দ্য, কি করছো এসব? অদিতি ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে লাজুক গলায় জবাব দিল, অবাধ্য ধ্রুবকে বাধ্য করেছি নিজে। ধ্রুব অধৈর্য। জোর করে ওড়নার চোখ থেকে সরাতে চাইলে অদিতি জোর কাটালো। বলল, খুলবেন না এটা, সবসময় নিজের মর্জি মতো চলেন। আমি এখন বউ, আপনার গার্লফ্রেন্ড নই। তাই আজ থেকে বউ যা বলবে হাজবেন্ডকে তাই মানতে হবে। ধ্রুব উঠে বসলো। অদিতিও উঠে বসলো সাথে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে অদিতির কোমর চোখ বাঁধা রাখা অবস্থায় চেপে ধরে নিজের দিকে টেনে বলল, রোমান্সের সময় তোমার মর্জি মতো চললে আমার ভুকা মরতে হবে। আমি শুনছি না এসব ফালতু এক্সকিউজ। তুমি ওড়না চোখ থেকে খুলবে না, আমি স্টেপ নেব। অদিতি ব্রু কুচকে তাকালো। বলল, কি স্টেপ? ধ্রুব রহস্য হাসলো। ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল, যেন তুমি যেচে এসে আমাকে সিডিউস করো। অদিতি মহাজালায় পড়ে গেল। অস্ফুটে বলল, আমার প্রয়োজনে ওসবের। সত্যিই নেই? শিওর? ধ্রুব চোখ বাঁধা অবস্থায় বুহু বাঁকালো। মুখে মিটমিট হাসি। ও চোখ বাঁধা অবস্থাতেই জানে অদিতি নিজের নজর লুকাচ্ছে। অদিতি জবাব দিল না। লজ্জায় উঠে চলে যাবে সেই সময় ধ্রুব ওর হাত এক হাতে চেপে ধরলো। অদিতি বাধা পেয়ে পেছন ফিরে তাকাতেই দেখে অপর হাতে ধ্রুব দ্রুত গায়ের টি শার্ট একটানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদিতি চমকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুবর নগ্ন বুকের দিকে। ধ্রুবর পেটানো বুকটা বরাবরই অদিতির দুর্বলতা। অমন ম্যানলি ম্যাসল বডি দেখা মাত্রই অদিতি কেন যেন ইদানিং হুঁশে থাকে না। আর ধ্রুব এই দুর্বলতাই কাজে লাগিয়েছে। কত খারাপ এই ছেলে। অদিতি চোখ বন্ধ করে ফেললো। সে দেখবে না ওসব অশ্লীল দৃশ্য। ও এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলল, আপনি এত চতুর, সব অকাজে আপনার বুদ্ধি বেশি চলে গেল। ধ্রুব ওর চেপে ধরা অদিতির হাতটা টেনে নিল হঠাৎ। অদিতি ও আচমকা টানে ঝাঁপিয়ে পড়লো ধ্রুবর বুকের উপর। ও চুল ঝরে পড়লো ধ্রুবর বুকের উপর। দুহাত ধ্রুবর বুকে রাখতেই ধ্রুব চোখ বাঁধা অবস্থায় অদিতির থুতনি চেপে ওর স্নিগ্ধ মুখটুকু আঙুল দিয়ে উঁচু করে ধরলো নিজের দিকে। অদিতির বুকে ঢিপ ঢিপ করছিল ভীষণ। ধ্রুবর চোখ বাঁধা ওড়না দিয়ে, অথচ ওই চোখ বাঁধা অবস্থাতে ধ্রুবকে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। অদিতি চেয়েই রইল। চোখটাও আর ফেলা হলো না ওর। ধ্রুব খুবই চালাক তো, সে বুঝে কাজ হয়ে গেছে। ও তাই হাসকি স্বরে লো ভয়েসে বলল, ম্যাডাম, হার্টবিটটা কেন বাড়ছে আপনার? আর ইউ ওকে না? ধ্রুব অদিতিকে টিজ করছে ইচ্ছে করেই। অদিতি ওসব শুনলো না।
চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব কিছু বলার আগেই আলগোছে অদিতি মুখ তুলে ধ্রুবর দিকে স্থির চেয়ে রইল। দুজনের মধ্যে কেউ কথা বলেনি, অথচ চোখে চোখে যেন হয়ে গেল হাজারো কথা, হাজারো আদর মায়ার বাক্য। অদিতি আস্তে করে ধ্রুবর গালে হাত বুলাতে বুলাতে চোখ থেকে ধীর হাতে ওড়না খুলে দিল। ধ্রুব চোখ খুলে স্থির চেয়ে রইল অদিতির দিকে। অদিতি ঢোক গেল। ধ্রুব আর কিছু বলল না, হয়তোবা বলা লাগলোও না। বেসে গেল আবারও ওরা দুজন। অদিতি ধ্রুবর চুলের পেছনটায় আঙুল চালালো, মুষ্টিতে চেপে ধরলো ঝাঁকড়া চুলের একাংশ। মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে সবে। অদিতি হঠাৎ দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে আহম্মক ভঙ্গিতে তাকালো অদিতির দিকে। আজ অব্দি অদিতি ধ্রুবকে দরকার ছাড়া বাধা দেয়নি দুজনের ভালোবাসাবাসির সময়। আজকের এই ধাক্কাটা ঠিকঠাক হজম হলো না ধ্রুবর। ধ্রুব কিছু বলার আগেই অদিতি দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হড়হড়িয়ে বমি করে বসলো। বমির আওয়াজ পেতে ধ্রুব নিজেকে সামলে দ্রুত ওয়াশরুমে এসে অদিতিকে ধরলো দুহাতে। অদিতি বমি করছে। ধ্রুব চুল গুছিয়ে এক হাতের আঁচলায় পানি নিয়ে ওর মাথায় পানি দিচ্ছে বারবার। যে ধ্রুব অন্যের বমি দেখা মাত্র নিজেও বমি করে বসতো, সে এখন কতটা যত্নে অদিতিকে সামলে নিচ্ছে। অদিতি বমি করা শেষ হলে ধ্রুব ওর চোখ মুখে পানি ছিটিয়ে মুখ ধুয়ে দিল। অদিতি ক্লান্ত ভঙ্গিতে ধ্রুবর বুকে মাথাটা হেলিয়ে দিল, সঙ্গে স্বামীর গায়ে ছেড়ে দিল নিজের সমস্ত ভারটুকুও। ধ্রুব অদিতিকে সঙ্গে সঙ্গে পাজো কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শোয়ালো, গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। ধ্রুবর এক একটা আচরণ অস্থির, অশান্ত। পানি গ্লাসে ঢালার সময় কয়েক ফোঁটা পানি টেবিলেও ফেলে দিয়েছে তাড়াহুড়োতে। অদিতি পানি খেয়ে শান্তি হয়েছে একটু। ধ্রুবর এলোমেলো ভিজে চুল গুছিয়ে দিতে অস্থির গলায় বলল, এই অদিতি, আজকে বাইরের কিছু খেয়েছিলে? অদিতি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে ক্লান্ত গলায় বলল, ধ্রুব, কালকে আমাকে গাইনোলজিস্টের কাছে নিয়ে যাবেন একটু? ধ্রুব অবাক হলো, বলল, পেটের সমস্যা? তাহলে গাইনি ডাক্তার কেন? অদিতি এবার ধ্রুবর হাতটা চেপে ধরলো কিছুটা ভয়েই। ধ্রুব ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে অস্ফুটে বলল, ধ্রুব, আমি একটা ভুল করে ফেলেছি। ধ্রুব এখনো বোঝে না কি কথা বলছে অদিতি। অদিতিকে শান্ত করতে দুজনের হাতের উপর হাত রাখলো। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ভুল? বাইরের ফুচকা খেয়ে ফেলেছ? বারবার বলেছি আমি এগুলো খেও না, আনহাইজিনিক ওগুলা। ধ্রুব আবার রেগে যাচ্ছে। অদিতি ওকে থামিয়ে দিয়ে আচমকা ঢোক গিলে বলে উঠল, আমি ওই দিন ভুলে পিল নেইনি। হোয়াট? ধ্রুব চূড়ান্ত হতভম্ব হয়ে গেল। অদিতি ওর এমন চেঁচানোতে ভয়ে সেটিয়ে গেল বিছানার সঙ্গে। ধ্রুব চোখ বড় বড় করে ফেলেছে। ও অস্থির হয়ে বলে যায়, তার মানে এসব বমি, এসব ওইটার সিমটম? অদিতি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মনে হয়। ধ্রুব থামলো, উঠে দাঁড়ালো অদিতির পাশ থেকে, অস্থিরভাবে পায়চারি করলো রুম জুড়ে। তারপর আবার এসে অদিতির পাশে দাঁড়িয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, অদিতি, তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অদিতি অন্য সময় হলে লজ্জায় শেষ হয়ে যেত এই প্রশ্নে। আজ ধ্রুবর অমন অস্থির এক একটা আচরণ দেখে লজ্জা এলো না, বরং মনে ভয় এলো। ও নিচু গলায় উত্তর দিল, আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। ধ্রুব হাঁ করে অদিতির দিকে চেয়ে রইল, পরপর মুখটা কালো করে বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম অদিতি, এখন কেন এসব? একটু খেয়াল রাখতে পারতে এসব। অদিতি ধ্রুবর হাত চাপলো, কাঁদো কাঁদো হয়ে বলল, সরি, আমি ওই দিন ব্যস্ততায় ভুলে গেছি। আপনি এমন আচরণ করছেন কেন ধ্রুব? বাচ্চা তো আল্লাহর রহমত। ধ্রুব অদিতির চেপে রাখা হাতটা নিজের অপর হাতে চাপলো, বলল, সমস্যা আমার এটাতে না অদিতি, তোমার পড়াশোনা বাকি, আমার নিজের লাইফ এখনও আমি গোছাইনি। বাচ্চার লাইফ কিভাবে গোছাবো আমরা? আমি ভালো প্যারেন্টিং লাইফ চাচ্ছি অদিতি। আমার মনে হয় না তুমি আমি কেউই এসবের জন্যে প্রস্তুত। ধ্রুবর চিন্তা দেখে অদিতির সাথে সাথে বলল, আমরা পারবো। আর বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না? টেনশন কেন নিচ্ছেন ধ্রুব? ধ্রুব নীরব থাকলো এ প্রশ্নে। ও আলগোছে অদিতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল, রেডি হও, ডক্টরের কাছে যাব। ইয়ামিন বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়ির সবচেয়ে বাঁদর বকাটে চূড়ান্ত উশৃঙ্খল ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে সৌরভকে আজকাল বাড়িতে দেখাই যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছেন ইয়ামিন বাড়িতে। অদিতির গ্রামের বাড়িতেও খবর দেওয়া হয়েছে, ওনারাও তৈরি হয়ে গাড়িতে চড়েছেন ঢাকা আসবেন বলে। অদিতি চোখ মুখে লাজুক আভা ঠিকরে বেরোচ্ছে, খুশিতে কাঁপছে এক প্রকার। তবে এত হাসি এত খুশির মধ্যেও একজনের মনে কিছু একটা বৈরী অনুভূতি চলছে।
এত সব সাজ রবেও সোফার এক কোণে পড়ে আছে চুপচাপ। বারবার ওর চোখ চলে যাচ্ছে অদিতির শাড়িতে ঢেকে রাখা পেটের দিকে। ওইখানে ওই নরম চামড়ার অনেকটা ভেতরে ধ্রুবর বাচ্চা আছে। ধ্রুব যার বাবা হবে, ধ্রুবকে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। ধ্রুব যতবার ওদিকে অদিতির পেটের দিকে তাকাচ্ছে ততবার বড্ড পিপাসায় বুকটা হু হু করে উঠছে। আজ নিজেকে যতটা অস্থির লাগছে, এক জীবনে ধ্রুবর এতটাও অস্থিরতা অনুভব হয়নি। ধ্রুব অদিতির পেটের থেকে চোখ সরিয়ে আবারও মেঝের দিকে নিশ্চুপে চেয়ে রইল। অদিতি এতক্ষণ মেহমানদের আনা মিষ্টি, সৌরভের আনা মিষ্টি খেতে খেতে এখন একটু শান্তিতে বসেছে সোফাতে। শ্রীনার সাথে সাথে পরিচিত নিউট্রিশনিস্টের কাছ থেকে ডায়েট চার্ট এনে অদিতির হাতে ধরিয়ে দিয়েছেন। অদিতি সেটাই পড়ে যাচ্ছে এখন। শ্রীনাও পাশ থেকে বুঝিয়ে দিচ্ছেন চার্টটা। সবাই যখন অদিতিকে নিয়ে ব্যস্ত, সৌরভ ছেলেকে দেখেন। ধ্রুব চুপ করে অন্য ধ্যানে মগ্ন। সবাই এত হইচই, এত আনন্দের ঝলকানি ওকে একটুও ছুতে পারছে না যেমন। সৌরভ চিন্তিত হন, ছেলে কি খুশি না? সারা জীবন নিঃসঙ্গতার যন্ত্রণায় ধীরে ধীরে পুড়েছে ধ্রুব। ও হয়তো কখনো কাউকে বলবে না নিজের ভেতরের কথাগুলো। ওর মা বেঁচে থাকলে ধ্রুব হয়তো তাকে সব বলতো। আজ সৌরভ শুনতে চান ওসব কথা, যা ধ্রুব বলতে চায়। সবটুকু কথা শুনতে চান। ধ্রুব বাবা হিসেবে হয়তোবা নিজেকে এখনো তৈরি ভাবতে পারছে না। তবুও সৌরভ জানেন ধ্রুব একজন চমৎকার বাবা হবে। সৌরভ এবার একটু কাশলেন, আর্দ্র কণ্ঠে ডাকলেন ছেলেকে।